পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি শেখ হাসিনা ও দলগতভাবে আওয়ামী লীগ জড়িত স্বাধীন তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে ফেরত আনার বিষয়ে কোনো তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে। ভারতের সাথে সম্পর্ক চলবে স্বার্থ অক্ষুণ্ণ রেখে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্নের ডালপালা, চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দিবে সরকার। মেডিকেল বোর্ড অনুমোদন দিলেই বিদেশে নেওয়া হবে বেগম জিয়াকে। হাসপাতালে ভিড় না করে দোয়া করার অনুরোধ বিএনপির। একটি দলকে ক্ষমতায় আনতে ডিসি-এসপি পরিবর্তন। সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিলে ফ্যাসিবাদের চেয়ে ভয়ঙ্কর হবে জামায়াত বিএনপির পাল্টাপাল্টি। দেখছিলেন নাসি সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। এবার জানাবো খবরের বিস্তারিত। শেখ হাসিনার গ্রিন সিগন্যালে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যাতে দলগতভাবে জড়িত ছিল আওয়ামী লীগও, যার মূল সমন্বয়ক ছিলেন ফজলে নূর তাপস। স্বাধীন তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। রবিবার যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দেন কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান ও কমিশনের সদস্যরা। এরপর সন্ধ্যায় কমিশন প্রধান সংবাদ সম্মেলনে জানান, এই হত্যাকাণ্ডে শেখ হাসিনা ও ফজলে নূর তাপস ছাড়াও জড়িত ছিলেন শেখ সেলিম, মির্জা আজম, সাহারা খাতুন, জেনারেল তারেক, মইনু আহমেদ সহ কয়েকজন। ফজলুর রহমান বলেন, তদন্ত কাজ সুষ্ঠু, নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। তিনি জানান, প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেছেন, ইতিহাসের এই ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির প্রশ্ন ছিল, সেসব প্রশ্নের অবসান ঘটবে। প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীকে দুর্বল ও হাসিনা সরকারকে ক্ষমতাকে টিকিয়ে রাখতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়। কেন বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল, কারা জড়িত, কারা আলামত নষ্ট করেছে, এর স্বরূপ কি, প্রকৃতি কি, কেন এটা হলো, কারা দায়ী, কিভাবে এটা প্রিভেন্ট করা যেত কি যেত না, কেন সেনাবাহিনী সামরিক পদক্ষেপ নিলেন না, কেন পলিটিক্যাল ডিসিশন হলো, এবং কিভাবে ষড়যন্ত্র দানা বেঁধেছিল, তারা এর সঙ্গে জড়িত সামরিক বেসামরিক ব্যক্তিবর্গ, আমি এদের আদ্যপান্ত আমরা বের করতে সক্ষম হয়েছে। এর সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে আমরা রাজনৈতিক ব্যক্তি পেয়েছি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফিরিয়ে আনার বিষয়ে অফিসিয়াল কোনো তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে। তাই এই বিষয়ে উপদেষ্টাও বলতে চান না বাড়তি কথা। তবে ভারতের সাথে বজায় রাখতে চান গুড ওয়ার্কিং রিলেশন। শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে পশ্চিমাদের চাপ বিষয়ে প্রশ্নের উত্তর দেন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টকে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে আলোচনার আয়োজন করে, কিন্তু এবারের আয়োজন ছিল ভিন্নধর্মী। অতিথি কোনো বিদেশি নন, বরং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সেটার ফলাফল কতটুকু হবে? বাংলাদেশ ভারত সম্পর্ক, কূটনীতির নতুন ধারা, বিদেশিদের বন্দর দেয়া, মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ রাজনীতি থেকে শুরু করে তারেক রহমানের দেশে ফেরা, সব প্রশ্নেরই উত্তর দেন খোলামেলাভাবে। পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। রায় ঘোষণার পরপরই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা বলেছিলেন, আসাদুজ্জামান খান কামালকে দিয়ে হবে বিচার কার্যকর করার কার্যক্রম শুরু। কিন্তু তৌহিদ হোসেন বললেন, এমন কোনো তথ্য তার কাছে নেই। আসাদুজ্জামান কামালের ব্যাপারে একটিরও কোনো অফিসিয়াল তথ্য আমার কাছে নেই। আমরা জানি উনি সেখানে ভারতে আছেন, কিন্তু লিখিতভাবে কখনো আমাদেরকে সেটা জানানো হয়নি। এবং তাকে দিয়ে যে ওখান থেকে ফেরত আনা শুরু হবে, এমনও কোনো তথ্য আমার কাছে নেই। শাস্তির রায়ে মৃত্যুদণ্ড নিয়ে সাধারণত পশ্চিমাদের আপত্তি থাকে। শেখ হাসিনার রায়েও কি তারা জোর আপত্তি জানাচ্ছে? এমন প্রশ্নেরও উত্তর দেন উপদেষ্টা। কোনো চাপ, এই ফাঁসির ব্যাপারে সেন্সিটিভিটি আছে অনেক দেশে, অনেক সংগঠনেরও আছে। তারা কিন্তু একটা বিবৃতি দিয়েছে যে তারা এটা যে পছন্দ করেনি, এবং এটা প্রত্যাশিত, এটা নিয়ে অবাক হওয়ারও কিছু নেই। অনেক দেশেও ফাঁসি নেই এবং ফাঁসির বিরোধী তারা আছে। উনি তো এই মুহূর্তে দেশে নেই। যদি দেশে থাকতো এবং ইমিনেন্ট ফাঁসির একটা
পরিবেশ সৃষ্টি হতো, তাহলে হয়তো যারা বিরোধিতা করার তারা করতো। পাশের দেশ ভারত বাংলাদেশের পট পরিবর্তন মানতে সময় নিচ্ছে বলেও জানান তিনি। আমাদের প্রতিবেশীদের সাথে তো সব বিষয়ে যে আমরা সবসময় একমত হবো এমন কথা না, একটু সময় লাগছে তাদের এটা নিয়ে তারা কি করবেন সেই নিয়ে উপলব্ধি আসতে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। এই অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে চলছে নানা গুঞ্জন। তিনি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, মায়ের পাশে থাকার আকাঙ্ক্ষা থাকলেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার সুযোগ সীমিত। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তিনি চাইলে যে কোনো সময় ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারবেন। তাহলে প্রশ্ন, এই অনিশ্চয়তা কেন? মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এই সময় তাই ছেলে তারেক রহমানের পাশে থাকার আকুতি বা প্রয়োজনীয়তা বলার অপেক্ষা রাখে না। দলের নেতাকর্মী থেকে শুরু করে দেশের আপামর মানুষেরও একই প্রশ্ন, তিনি কবে দেশে ফিরবেন। এমন সব প্রশ্নের বেড়াজালের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, তার দেশে ফেরা একক সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। এমনকি তিনি এটাও লিখেছেন, সব কথা প্রকাশ্যে বলাও সম্ভব নয়। তারেক রহমানের এমন পোস্টের পর আলোচনা ডালপালা মেলেছে। মানুষের মধ্যে প্রশ্ন, তাকে কি তাহলে দেশে ফিরতে বাধা দেওয়া হচ্ছে? ফ্যাসিস্টের পতনের পরও কে বা কারা তার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, এমন প্রশ্ন এখন মুখে মুখে। এরই মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা জানালেন, সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই। তারেক রহমান চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দেওয়া সম্ভব। তারেক রহমান তাকে যদি আসতে হয় কি পদ্ধতিতে আসবেন, এটা নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে। কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। শুধু এটুকু বলতে পারি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই, উনি আসতে পারেন। তাহলে অনিশ্চয়তা কোথায়? রাজনৈতিক বিশ্লেষকদের মতে আইনগত জটিলতা, রাজনৈতিক পরিস্থিতি অথবা নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগ এসব বিষয় সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। তবে এ বিষয়ে কোনো পক্ষই প্রকাশ্যে নিশ্চিত করে কিছু বলছে না। যাই হোক, যেটাই ঘটুক, সব বাধা উপেক্ষা করে দ্রুত তারেক রহমান মায়ের স্নেহতলে ফিরবেন, এই প্রত্যাশা এখন নেতাকর্মী সহ শুভাকাঙ্ক্ষীদের। সাবির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ব্যারিস্টার মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান, স্বাগত জানাচ্ছি আপনাকে ডিবিসি নিউজে। তারেক জিয়া কেন এই মুহূর্তে দেশে আসতে পারছেন না, সেটি নিয়ে রয়েছে বিস্তর আলোচনা সমালোচনা। একক সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে সম্ভব নয়, তিনি নিজে তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন। কেন সম্ভব নয়? তাহলে কি এখন আসলে অন্য কারো গ্রিন সিগন্যালের দিকে তিনি তাকিয়ে আছেন কিনা? প্রতিবন্ধকতাটা আসলে কোথায়? মূলত আমি একজন আইনজীবী হিসেবে প্রথমত বলছি যে একজন যিনি ইউকেতে আছেন, তিনি যে স্ট্যাটাসেই থাকুক, তাহলে তিনি বাংলাদেশে ফেরত যেতে চাইলে তিনি যেকোনো সময়ই যেতে পারবেন, এবং সেজন্য তার আসলে এই দেশের সরকারের তেমন কোনো অনুমতি নিতে হয় না। তার মানে হচ্ছে এই দেশে আপনি এক্সিট করা যত কঠিন, যত সহজ, এন্ট্রি করা কঠিন। তার মানে হচ্ছে উনি যখন চাইবেন ঠিক তখনই উনি প্লেনের টিকিট কেটে আসলে চলে যেতে পারবেন, শুধুমাত্র তার ট্রাভেল পাস অথবা বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে। তার মানে এই সহজভাবে যদি বলা হয়, তাহলে তার যাওয়ার ক্ষেত্রে আসলে তেমন কোনো বাধা নেই। কিন্তু তিনি যে ফেসবুকে লিখেছেন যে তারেক রহমান সাহেব তিনি একক নিয়ন্ত্রণে নয়, সেক্ষেত্রে আমি দুইভাবে যদি দেখি। প্রথমত হচ্ছে, তিনি যদি তার মায়ের অসুস্থতার কথা বলা হয়, বেগম খালেদা জিয়া যিনি এখন খুবই হসপিটালে আছেন এবং খুবই অসুস্থ, তার চিকিৎসার জন্য তিনি এখানে পদক্ষেপ নিচ্ছেন। এবং আমরা যেটা মিডিয়ায় দেখেছি, এবং তিনি লন্ডন ক্লিনিকে ইতিমধ্যে তিনি নিজে গিয়েছেন সশরীরে, এবং সেখানে তিনি বেগম খালেদা জিয়া এর আগে যে চিকিৎসা নিয়েছিলেন সেই এক্সপার্ট ডক্টরদের সাথে কথা বলেছেন, এবং তাদের জন্য যে অ্যাপয়েন্টমেন্ট দরকার হয় সেগুলো ঠিক করেছেন। হয়তো তার উন্নত চিকিৎসার কথা চিন্তা করে তিনি হয়তো এই কথা বলে থাকতে পারেন যে এটা এখনই আমি বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে তার নিয়ন্ত্রণে নেই, কারণ তিনি হয়তো তার মায়ের ভালো চিকিৎসার কথা চিন্তা করে থাকতে পারেন। কিন্তু আমরা যদি বলি যে গত 15 মাসে তিনি কেন বাংলাদেশে যাননি, সেই প্রশ্নের থেকেই আসলে এই ডালপালা যেটা এসছে বা যে আলোচনা সমালোচনার কথা এসছে, সেগুলো আসলে সোশ্যাল মিডিয়া বা মিডিয়ায় এসছে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়, আমি একজন সাংবাদিক এবং একজন আইনজীবী,
আমি যদি সব ইভেন্টগুলো দেখি, সেটা হচ্ছে যে বাংলাদেশে দৃশ্যমান তার কোনো ঝুঁকি আমরা দেখছি না, কিন্তু অদৃশ্যমান ঝুঁকি হয়তো থাকতে পারে। যেমন ধরেন 11/11 পরে বাংলাদেশে যে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেটা কিন্তু মানুষের যে নিরাপত্তা ঝুঁকি, বাংলাদেশে যে আপনি বলেন প্রশাসন ব্যবস্থায় আপনার আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যে একক দলীয় আনুগত্য ছিল, সেটা হয়তো এখনো মানে এখনো ভাঙা সম্ভব হয়নি। তার মানে সেই জায়গাটিতেই আসলে এই অনিশ্চয়তা, এই প্রতিবন্ধকতা হয়তো এখনো তিনি আসলে নিরাপত্তার ইস্যুটিকেই সবচেয়ে বড় করে দেখছেন। ধন্যবাদ আপনাকে মাহবুবুর রহমান আমাদের সাথে যুক্ত হবার জন্য। কথা বলতে পারছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, গ্রহণ করতে পারছেন চিকিৎসা। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে তাকে নেওয়া হবে বিদেশে, এমনটা জানিয়েছেন তার মেডিকেল বোর্ডের সদস্য। এজন্য ভিসা ও এয়ার অ্যাম্বুলেন্সের প্রস্তুতিও নেওয়া হয়েছে। আর দলের পক্ষ থেকে আবারও হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে। 4 দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমন বাস্তবতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির শীর্ষ নেতারা। প্রতিদিনই হাসপাতালে ছুটে যাচ্ছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সব ধরনের পরিকল্পনার কথাও জানানো হয়েছে, তবে তার জন্য চিকিৎসকদের অনুমতির অপেক্ষা। এদিকে মায়ের কথা বলার তথ্য জেনে ফেসবুক পোস্টে শুকরিয়া জানিয়েছেন তারেক রহমান। দলের নেতারা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। তৃণমূল সহ বাইরের গোটা দেশবাসীর কাছে ম্যাডামের যে আবেদন, ম্যাডামের যে কর্মকাণ্ড, সেটা সর্বজন বিদিত। কারণ গণতন্ত্রের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, দেশের জন্য যা করেছেন সেটা তুলনা করা দুষ্কর। তো সকলের প্রতি আমাদের দাবি, আমাদের অনুরোধ যে আল্লাহর কাছে যেন সকালে দোয়া চান। দলের নেতাকর্মী আর শুভাকাঙ্ক্ষীদের হাসপাতালে ভিড় না করতে আবারও অনুরোধ জানানো হয়েছে। তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি। সেখানে চিকিৎসকরা তো কর্তব্যরত আছেনই, অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে যে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। এদিকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসিব পান্থ। হাসিব, এই মুহূর্তে আসলে বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ অবস্থা কেমন সেটি আপনি আমাদেরকে জানাবেন, এবং আসলে বিএনপির পক্ষ থেকে বারবার যে অনুরোধ করা হচ্ছে সেখানে ভিড় না জমাতে নেতাকর্মীদের, সেটি আসলে নেতাকর্মীরা মানছেন কিনা? ধন্যবাদ তন্নি। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। যেমনটি বলছিলেন, আমরা কিন্তু কোনো চিকিৎসক বা যারা মেডিকেল বোর্ড রয়েছে তাদের কোনো সিদ্ধান্ত বা কোনো সংবাদ সম্মেলন কিন্তু আমরা এখনো পাইনি। তবে যারা দর্শনার্থী ছিলেন বা যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু এসেছেন। যেমন কিছুক্ষণ আগেই কিন্তু এসেছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তার আগে যেমন রাষ্ট্রপতির পক্ষ থেকে কিন্তু 2 জনের একটি প্রতিনিধি দলও এসেছিলেন এবং তারাও কিন্তু কথা বলেছেন। তাদের মারফত আমরা যতটুকু জানতে পেরেছি যে বেগম জিয়ার শারীরিক অবস্থা কিন্তু একই রকম রয়েছে, অর্থাৎ স্বাভাবিকভাবে তিনি যতটা অসুস্থ বা সংকটাপন্ন ছিল বিগত কয়েকদিন, কিছুটা উন্নতি হলেও বা স্থিতিশীল রয়েছে এমনটি আমরা জানতে পেরেছি। তবে দলীয় নেতাকর্মীদের এখানে ভিড় না জমানোর যে অনুরোধ বারবার করা হচ্ছে, যে বিষয়টি আপনি বললেন, যদি বলি যে আসলে দিনব্যাপী এখানে প্রত্যেকেই কিন্তু ছুটে এসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার শারীরিক অবস্থা দেখার জন্য বা জানার জন্য। এই সন্ধ্যার পরেও কিন্তু তার ব্যতিরেক কিছু নয়, এখনো কিন্তু ঠিক একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। যেমন আমার পেছনে অনেক মানুষ আছে, তারা এখানে আসছেন, ভিড় জমাচ্ছেন, জানতে চাচ্ছেন আসলে তার শারীরিক অবস্থা কি অবস্থায় আছেন। সব মিলিয়ে যদি বলি যে গেল রোববার কিন্তু তাকে আসলে শারীরিক যেই চিকিৎসার জন্য প্রতিনিয়ত যে এখানে আনা হতো সেভাবে কিন্তু আনা হয়েছিল। তবে শ্বাসকষ্ট এবং বিভিন্ন সমস্যার জন্য তার বেশ কিছু পর্যবেক্ষণের কারণে ভর্তি করা হয়, পরে ধীরে ধীরে তিনি শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েন। সব মিলিয়ে জানাচ্ছিলাম তন্নি আমি এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। হাসিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী হাসিব পান্থ যুক্ত হয়েছিলেন রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে।
একটি দলকে গোপনে ক্ষমতায় আনার জন্য ডিসি-এসপি পরিবর্তন করা হচ্ছে এমন অভিযোগ করে জামায়াত বলছে ভোট ডাকাতি করতে চাইলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো। আর বিএনপি বলছে যারা কখনোই দেশের মানুষের মঙ্গল চায়নি তারা ক্ষমতার জন্য ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিলে তারা ফ্যাসিবাদের চেয়েও ভয়ঙ্কর হবে বলেও সতর্ক করেছেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বেশ আগে থেকেই মাঠে সরব রাজনৈতিক দলগুলো। ভোটার টানতে ছুটছেন নেতারা, চলছে প্রতিশ্রুতির ফুলঝুরি। জনদাবি আকাঙ্ক্ষা পূরণে আশ্বাস দিচ্ছে জামাত, কথা নয় কাজ করে দেখাতে চায় তারা। চলছে অন্যের সমালোচনাও। আশ্বাস দেওয়া আমাদের একটা অপসংস্কৃতিতে পরিণত হয়েছে। আমি আশ্বাসের রাজনীতিতে মোটেই বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি অ্যাকশনের রাজনীতি। তাহলে আমাদের প্রথম অঙ্গীকার হচ্ছে আমরা জাতিটাকে ঐক্যবদ্ধ করার যত চেষ্টা আছে সব করব ইনশাআল্লাহ, যাতে মূল থেকে দুর্নীতিকে উপড়ে ফেলা যায়। এটা আমাদের অঙ্গীকার এই দেশের প্রতি এবং আমাদের নিজেদের প্রতি। তবে বিএনপি নেতারা বলছেন ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে একটি দল। চক্রান্ত চলছে বিএনপির বিরুদ্ধে। 17 বছর পর আবার যখন আমরা গণতন্ত্রের স্বাদ পেতে শুরু করেছি, ওই সময় আরো অন্য একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে তথা দেশের বিরুদ্ধে চক্রান্তে নেমেছে। তারা দেশি বিদেশি মদত পুষ্ট হয়ে এই দেশের মানুষকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তারা ধর্মীয়ভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ভোট ডাকাতি করে একটি দলকে ক্ষমতায় আনার চেষ্টার অভিযোগও তুলেছে জামাত। আগামীতে যদি ভোট ডাকাতি করে আরেকটি নব্য ফ্যাসিবাদের জন্ম দিতে চান, বাংলার মানুষ বুকে রক্ত দিয়ে তা প্রতিরোধ করবে। মনে রাখবেন, এই বাংলার মানুষ 24-এর জুলাই অভ্যুত্থানের শিক্ষা কাজে লাগাবে। ভোট কাটতে আসলে, অন্য কাউকে ক্ষমতায় বসাতে চাইলে এই পরিণতি আপনাদেরকেও কিন্তু ভোগ করতে হবে। আর বিএনপি বলছে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিলে পরিস্থিতি হবে ভয়ঙ্কর, এজন্য সতর্ক থাকতে হবে। কিন্তু উগ্র সাম্প্রদায়িক শক্তি যদি মাথাচাড়া দেয়, তাহলে আগামী দিন বাংলাদেশে বুঝতে পারবেন ফ্যাসিবাদের চেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ হল এই সাম্প্রদায়িক শক্তি। এরা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে। এই জাতীয় ধর্মীয় ভণ্ড ব্যবসায়ীদের হাত থেকে দেশের মানুষের অধিকারকে রক্ষা করতে গেলে গণতন্ত্রের বিকল্প না। সুষ্ঠু নির্বাচন হলে চক্রান্তকারীদের সব তৎপরতা থেমে যাবে বলেও মত বিএনপি নেতাদের। মানুষের কল্যাণের কথা বলে। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 149, ময়মনসিংহ 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 4 আসনে। ময়মনসিংহ সদর ইতিহাস ঐতিহ্যের এই ময়মনসিংহ সদর নিয়েই ময়মনসিংহ 4 আসন গঠিত। একেবারেই ইতিহাসে যে ময়মনসিংহের অবস্থান শীর্ষে, বিভাগীয় শহর হবার পরেও খুব বেশি উন্নয়নের ছোঁয়া লাগেনি, অবকাঠামোগত উন্নয়নও হয়নি এই বিভাগীয় শহরে। যানজটের শহরে রূপান্তরিত হয়েছে এই শহরটি। আসলে স্থানীয়দের বিভিন্ন অভিযোগ এবং বিভিন্ন জনপ্রতিনিধি যারা হতে যাচ্ছেন তাদের কাছ থেকে আমরা এই বিষয়গুলো জেনেছি। আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের এই ময়মনসিংহ এবং ময়মনসিংহ বিভাগের দায়িত্বরত যিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আসলে দীর্ঘ সময়ে কেন ময়মনসিংহে এখন পর্যন্ত ঠিকভাবে উন্নয়ন হলো না, কেন এখনও মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছে না? আমি প্রথমেই দেশবাসী এবং পৃথিবীর সকল মানুষগণের কাছে দোয়া চাই। একজন মহিয়সী নারী, গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ। ওনার রোগ মুক্তির জন্য আমি সকলের কাছে দোয়া চাই। সুন্দর প্রশ্ন। আমরা জানি যে বিগত ফ্যাসিস্ট সরকার লুটেপুটে খেয়ে বাংলাদেশের অন্যান্য স্থানের মতো ময়মনসিংহেও উন্নয়নের নামে জোয়ার বসিয়ে তারা লুটেপুটে খেয়েছে। আমি মনে করি যে মন মানসিকতার কারণেই এই ময়মনসিংহের উন্নতি সাধন হয় নাই। আমরা আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমাকে প্রার্থী করা হয়েছে। আমি সর্বাগ্রে এই অবহেলিত বিভাগীয় শহরের উন্নয়ন কল্পে সেই শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থা, রাস্তা, বিদ্যুৎ এবং
গণমানুষের সেবার জন্যে যে কাজগুলো করা দরকার স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রেখে আমার দলের কাছে দল যদি আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব পায় আমি মনে করি সে সদরের মানুষের আশা আকাঙ্ক্ষার যে চিন্তা চেতনা যে ধারণা আছে যে চাহিদা আছে সেটা পূরণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। 2018তেও আপনি নির্বাচন করেছেন, এবারও আপনি নির্বাচন করছেন। আসলে মানুষের কাছে যাচ্ছেন, এখানে তরুণ ভোটার রয়েছে, অনেক নারী ভোটার রয়েছে, একই সাথে সদরের সাথে কানেক্টেড অনেক চরাঞ্চলের ভোটারও রয়েছে। আপনার কি পরিকল্পনা তাদের নিয়ে? ধন্যবাদ আপনাকে। আপনারা এবং আমরা সকলেই জানি যে ময়মনসিংহ সদর আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে 6,92,000 ভোটারের বসবাস। এখানে পুরুষ এবং নারীর ভোট প্রায় সমান। আমি মনে করি যে তরুণ যে সমাজ আছে, তরুণ ভোটার যারা আছে তারা ভোটার হওয়ার পর থেকে ভোট দিতে পারে নাই। আমরা জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সকল শ্রেণী পেশার মানুষ ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়ে একটাই তারা দাবি আদায় করতে চাচ্ছে, সেটা হচ্ছে গণমানুষের ভোটের অধিকার বিএনপি ফিরিয়ে দিয়েছে। আগামী প্রজন্ম বর্তমান যারা যুব সমাজ ছাত্র সমাজ আছে তারা এই কারণেই যারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, গুমের শিকার হয়েছে, সেই দিকে মূল্যায়ন করতে যে বিএনপির ভূমিকা ছিল অপরিসীম। কাজেই আগামী দিনের নির্বাচনে অবশ্যই এই সদরের মানুষ 18 সনে আমি প্রার্থী ছিলাম, মাত্র 3 ঘন্টার ভোটে 1,57,000 ভোট প্রদান করেছিল। এতেই এবার আসলে জয়ের ব্যাপারে আপনি কতটা নিশ্চিত? আমার দল অত্যন্ত শক্তিশালী, ওয়ার্ড থেকে একদম জেলা উপজেলা পর্যন্ত খুবই শক্তিশালী, নির্বাচনমুখী গণমানুষ। আমরা যারা এখানে রাজনীতি করি, বিশেষ করে আমি ছাত্র রাজনীতি থেকে আজকে এই জাতীয় পর্যায়ে রাজনীতিতে চলে এসেছি, মনে করি যে পরীক্ষিত নেতা কর্মী সংগঠক সমাজসেবককেই এই সদরের মানুষ চিনে নেবে। আমি শতভাগ আশাবাদী সদরে যে 6,92,000 ভোট, সেখানে আমি যদি পিছনে থাকাই যে 18 সনে মাত্র 3 ঘন্টার ভোটে তেও অত্যাচার নিপীড়নের মাঝেও 1,57,000 ভোট হয়েছে। এবার আপনার সেই প্রত্যাশার পরিবর্তন এবং কি মানুষের চাহিদার পরিবর্তনটা আপনার মাধ্যমে হবে এমনটাই প্রত্যাশা। ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস ছিল ময়মনসিংহ 4 আসনে, আগামীকাল থাকবে ময়মনসিংহ 5 এবং 6 আসনে। আমরা অন্য কোনো প্রার্থীর সাথে কথা বলার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। সাথে থাকুন ডিবিসি নিউজের সাথে। আগামী নির্বাচনে ভোট কেন্দ্র বাড়ানোর প্রয়োজন নেই, তবে গোপন কক্ষের সংখ্যা বাড়ানো হতে পারে, এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সাংবাদিকদের তিনি আরও জানান, যারা নির্বাচনে দায়িত্ব পালন করবে তারা বিভিন্ন প্রভাবশালী মহলের আতিথেয়তা যেন গ্রহণ না করেন, তার জন্য কমিশন তাদের ভাতা বাড়াবে বলেও জানান। কতগুলো মৌলিক বিষয়ের প্রতি দেখা হচ্ছে। প্রথমত যে নির্বাচন, সেই সাথে একই সাথে রেফারেন্ডাম, প্রবাসীদেরকে ভোটের আওতাধীন আনা, এই 3টা মূলত বিষয়গুলোকে নিয়ে আমাদের এই অভিযাত্রায় কথা এবং কাজের মধ্যে সময় না লাগবে। এটা লিপ সার্ভিস হলে হবে না। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।